চরণে দেব হৃদয় খুলিয়া। লাভ ক্যান্ডি লিখেছেন জাফর বিপি। আজ পড়ব মাতৃত্বের নেশা। বৃষ্টি বিঘ্নিত অন্ধকারাচ্ছন্ন বিদঘুটে একটি রাত। যদিও শুষ্ক মৌসুম, কিন্তু আবহাওয়া কি আর ধরাবাঁধা মৌসুম বোঝে? মাঝে মধ্যে সেও বিদ্রোহ হয়ে ওঠে। সেদিন বাহিরে প্রচন্ড বৃষ্টির সাথে বাতাসের তীব্রতা এতটাই বেশি ছিল যে তিনতলা ভবনের ভিতর থেকেও মনে হচ্ছে এই বুঝি মাথার উপর কিছু একটা আছড়ে পড়লো। সৈকত বাড়ি ফিরতেও আজ খুব লেট করছে। অবশ্য অফিসের চাপে প্রায়ই এমন লেট হয়। একা নিস্তব্ধ বাড়ি, তার উপর এমন মুহুর্মুহু ঝটিকা বৃষ্টির শো শো আওয়াজ বেশ ভীতিকর অবস্থার সৃষ্টি করেছে। নীলিমা অন্তঃসত্ত্বা, বড্ড সরল মনা একটি মেয়ে। মৃত্যু ভয়কে সদরে আলিঙ্গন করে মাতৃত্বের স্বাদ পেতে দীর্ঘদিন যাবৎ বেশ মুখিয়ে আছে। সন্তানের কোমল পরশে একটু তৃপ্তি হবার মাদকীয় নেশায় বুদবুদ হয়ে আছে। এটাকে এক প্রকার নেশা বলা যায়, মাতৃত্বের নেশা। বড় শৈল্পিক ও অকৃত্রিম নেশা এটা। এই কি, মাথাটা ছট করে কেমন যেন ঝিম করছে, সবকিছু কেমন ঘোলাটে দেখাচ্ছে। অমনি ধপাস করে বিছানায় পড়ে গেল নীলিমা। কোন রকম বালিশটি মাথার নিচে গুজে দিতেই হাত পা কেমন যেন অবশ হতে শুরু করলো। পুরো দেহটা বড় ভঙ্গুর হয়ে গেল মুহূর্তেই। পুরো তিনতলা ভবনটি যেন নীলিমার মাথার উপর ভেঙে পড়ার উপক্রম। ভয়ে মেয়েটি কেঁদে ফেলল। এরপর কান্না বিজড়িত কণ্ঠে বিড়বিড় করে বলল, আমি এখনই মরতে চাই না। আমার কলিজা চেরা ধনকে এক নজর দেখার আগে আমি মরতে চাই না। কেবল একটিবার দেখা হলে আমার আর কোনো প্রকার আপত্তি থাকবে না। আমায় রহম করো আল্লাহ। এই বলতে বলতে আচমকা চৈতন্যহীন হয়ে পড়ল নীলিমা। একদম চুপসে গেল। ডিম লাইটের মৃদু আলোতে নীলিমার নিষ্প্রভ মুখাবয়ব বিন্দু বিন্দু ঘামের কারণে চিকচিক করছে। কিছুক্ষণ পর জ্ঞান ফিরলে বাকরুদ্ধ হয়ে খানিকক্ষণ পর পরই খুব শক্ত করে ঠোঁট কামড়ে ধরে বিছানার চাদরটি খুব করে খামচে ধরেছে। পুরো চাদরটিকে মুড়িয়ে ফেলছে মুহূর্তের মধ্যেই। মনে হচ্ছে যুদ্ধ বিধ্বস্ত ধ্বংসস্তূপ থেকে কোনো এক অবলা প্রাণী নিজেকে শেষ রক্ষার তাগিদে কোনো নিরাপদ আশ্রয় খুঁজতে দিকবিদিক হয়ে পথ খুঁজছে। কিন্তু নিরুপায় হয়ে বিছানার চাদরটিকে আঁকড়ে ধরে আশার ঝান্ডা পুনরায় বসন্তের মুক্তাকাশে পথ পথ করে উড়াতে যাচ্ছে। এভাবে প্রায় আধা ঘন্টা পর্যন্ত অতিবাহিত হলো। অব্যক্ত যন্ত্রণায় নীলিমা ক্ষীণ দেহ প্রতিটি হাড় যেন গলে যাচ্ছে। মাংসপেশিগুলো চরচর করে ছিঁড়ে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। চোখ দুটি বোধহয় এবার উঠেই চলে আসবে। কলিজাটা বুঝি মুখ থেকে বেরিয়ে পড়বে। হৃৎপিণ্ডটা বোধহয় শেষবারের মতো নিজেকে প্রবল প্রকম্পিত করে নিচ্ছে। ফুসফুসদ্বয় এই বুঝি নিঃশ্বাসকে আটকে দিতে চাচ্ছে। শ্বাস নিতে অত্যাধিক কষ্ট হচ্ছে। আচ্ছা, আমার এমন লাগছে কেন? নিজেকে উদ্দেশ্য করে নীলিমার স্ফীত উক্তি। অমনি বাহিরের প্রবল বর্ষণের তর্জন গর্জনকে ম্লান করে দিয়ে বিকট এক চিৎকারে আকাশ পাতাল তুমুল আলোড়িত হয়ে উঠল। বড় নিষ্পাপ সে আওয়াজ, বহু কাঙ্ক্ষিত সে চিৎকার। ক্রমাগত চিৎকারের মেঘ যেন ভয় পেয়ে থমকে যাবার উপক্রম। কিন্তু নীলিমা হঠাৎ আঁকড়ে ধরার বিছানা চাদরটি ছেড়ে দিল কেন? অব্যক্ত চাপা যন্ত্রণায় গঙ্গানির শব্দ হুট করে শূন্যে মিলিয়ে গেল কেন? সে কি, ডিম লাইটটাও দেখছি নিজেকে নিভিয়ে নিয়ে নীলিমাকে অন্ধকারাচ্ছন্ন করে দিল। এমন হচ্ছে কেন সবকিছু? ওর ভয় হয় না বুঝি? এমনিতেই মেয়েটি অন্ধকারকে খুব ভয় পায়। এমন সময় কলিং বেল বেজে উঠল। ভিতর থেকে কেবল সদ্যজাত শিশুর কান্নার আওয়াজ ছাড়া কিছুই শোনা যাচ্ছে না। আচমকায় আনন্দের এক পাশলা ঝুম বৃষ্টি যেন হৃদয়টা প্রশান্তি করে দিল। কিন্তু দরজা খুলছে না কেন? নীলিমা, এই নীলিমা। মিনিট পাঁচেক ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে পাশের ক্লিনিক থেকে একজন নার্স ও সাথে একজন মিস্ত্রি ডেকে এনে প্রবল উত্তেজনায় দরজা ভেঙে ফেলল। নার্স দ্রুত ভিতরে ঢুকে সবকিছু ম্যানেজ করে বাচ্চাটিকে সৈকতের হাতে তুলে দিল। সদ্য ভূমিষ্ঠ হওয়ার নিজের কন্যা সন্তানকে পেয়ে বড় আপ্লুত হয়ে পড়ল সৈকত। ওকে চুমু খেতে খেতে নীলিমাকে ডেকে বলল,
ওগো দেখো, কি মায়াময় চেহারা, ঠিক যেন মায়ের এক রাজ্য দখলে নিয়েই আমাদের কোলে এসেছে। এই শোনো, ওর নাম কিন্তু আমি মায়া রেখে দিলাম। আনন্দের অতিশয্যে সৈকত একা একাই কিছুক্ষণ বিড়বিড় করে এবার থেমে গেল। তাকিয়ে দেখে নীলিমা বালিশ থেকে মাথা নামিয়ে মুখটা মায়ের দিকে ফিরিয়ে ঠোঁট দুটিতে কিঞ্চিৎ হাসি এঁটে অপলক তাকিয়ে আছে। কিন্তু নীলিমা এভাবে করে তাকিয়ে আছে কেন, আর আমার কথায় উত্তর দিচ্ছে না কেন? প্রশ্নটি সৈকতের হৃদয় মুহূর্তে ঝড় তুলে দিল। চোখ দুটি ছানা বড়া হয়ে গেল। মায়াকে রেখে নীলিমার গালে ছুঁয়ে দিতেই মুখটা অন্যদিক ঘুরে গেল। এসব কি হচ্ছে? নীলিমা এমন করছো কেন? নীলিমা, এই নীলিমা! এই বলতে বলতে বিকট এক চিৎকারে নীলিমার উপর আছড়ে পড়ল সৈকত। নীলিমার চোখ দুটি আঙ্গুল দিয়ে মেলে ধরে বলল, এই নীলিমা, দেখো দেখো, তোমার মায়া কেমন করে তাকিয়ে আছে তোমার দিকে, আর তুমি ওকে ফিরেই দেখছো না? এই নীলিমা, নীলিমা, এই পাগলি, এই! এই বলে নীলিমাকে বুকের পাঁজরের সাথে শেষবারের মতো খুব করে চেপে ধরেছে। এই মুহূর্তে সৈকতের কলিজাটা যেন পাঁজর ভেদ করে বেরিয়ে আসতে চাইছে। উপচে পড়া শুভ্র নোনা রক্তে ভিতর বাহির ছুপ ছুপ হয়ে গেছে। আচ্ছা, এই দেশের সৈকতরা কি নীলিমাদের এই ব্যথা অনুভব করতে পারে না? নিজের অস্তিত্বকে বিসর্জন দিয়ে তাদের বাবা হবার স্বাদ এনে দেওয়ার একটু কৃতজ্ঞ কি হতে পারে না? এই কঠিন মুহূর্তে তাদের পাশে থেকে মাথায় একটুখানি হাত বুলিয়ে দেওয়ার কি তাদের সময় হয় না? দীর্ঘক্ষণ পর আদিব থামল। গল্প বলার সাথে সাথে কিছু সময়ের জন্য নিজেই যেন সৈকত হয়ে গিয়েছিল। এতক্ষণে চোখজোড়া আর্দ্র হয়ে এসেছে। ভিতরে এক আকাশ মেঘ জমেছে। হাসান বলল, এমন করে না বললেও পারতিস। আমি জানি একটা মেয়ে এ সময়ে কতটা কষ্ট সহ্য করে। হাসান এই বলে আদিবের অলক্ষ্যে চোখ মুছে নিল। আদিব আনমনা হয়ে কোথাও তাকিয়ে আছে। কিছুক্ষণ পর পর অনুভূতির ঢোক গিলছে, যাতে কষ্টগুলো চোখ বেয়ে নিচে নেমে যায়। ঠিক এমন সময় টুপ করে একটি ফোঁটা গাল বেয়ে গড়িয়ে পড়ল। আলতো ছোঁয়ায় সেটা মুছে নিয়ে হাসানের উদ্দেশ্যে বলল, জানা আর অনুভব করার মাঝে বিস্তর ব্যবধান। হাসান খুব কঠিন মনের মানুষ হলেও নীলিমার আত্মত্যাগ ওর চোখকে সিক্ত করেছে। কিছুটা হলেও কাঠিন্য ভেদ করতে পেরেছে। সেটাকে আরো ত্বরান্বিত করতে আদিব আবারও বলতে শুরু করলো, হাসান, বলতো, নীলিমা তখন ঘামছিল কেন? আমরা সাধারণত জানি যে শারীরিকভাবে কেউ আঘাতপ্রাপ্ত হলে সে ব্যথায় কুঁকিয়ে ওঠে, কিন্তু ঘর্মাক্ত হয় না। ঘর্মাক্ত হয় ভয়ের কারণে। হ্যাঁ, ভয়। মুহূর্তেই দপ করে পুরো শরীর ঘেমে নিয়ে ওঠে। বেশ কিছুদিন আগে একবার নামাজের মধ্যে ঠিক সালাম ফেরানোর আগ মুহূর্তে হুট করে আমার পুরোটা শরীর একদম ভিজে গেল। নিজেও বুঝতে পারিনি ঘটনাটা কি। সালাম ফিরিয়ে নিশ্চিত হলাম যে মাত্রই বড়সড় ভূমিকম্প হয়ে গেল। ততক্ষণে গলাসহ পুরো কণ্ঠনালী শুকিয়ে গিয়েছিল। কপাল থেকে ঘাম টপকে পড়ছিল তখনও। হ্যাঁ, যখন স্কুলে এসএসসি টেস্ট এক্সামের রেজাল্ট দেবে তার ঠিক আগ মুহূর্তে আমার সাদা শার্টটি ঘেমে একদম শরীরের সাথে মিশে গিয়েছিল। মনে হচ্ছিল যে হাতের তালু যেন মাত্রই টিউবওয়েল থেকে ধুয়ে এলাম, আর আঙ্গুল বেয়ে টপ টপ করে সেই পানির ফোঁটা পড়ছে। সেই সাথে মাথার চুলগুলোও ভিজে তালুর সাথে লেপ্টে গেছে। এতটা ঘাড়মাক্ত হওয়ার কারণ হলো এক অজ্ঞাত শঙ্কা। সব সাবজেক্টে পাশ করব তো, যদি ফেল আসে তবে মুখ দেখাবো কিভাবে? এই শঙ্কায় জিহ্বাটাও শুকিয়ে যাচ্ছিল। আমার চেয়ে ভালো ভালো স্টুডেন্টদের কয়েক সাবজেক্টে ফেল করার কারণে কান্নারত দেখতে দেখতে হাঁপিয়ে উঠলাম। অবশেষে শুক্রিয়া যে বিশেষ বিবেচনা ছাড়া সবগুলো সাবজেক্টে বেশ ভালোভাবে পাশ করেছিলাম। তো একজন মায়ের যখন প্রসব বেদনা শুরু হয় তখন অব্যক্ত যন্ত্রণার কারণে সে কুঁকিয়ে ওঠে, কিন্তু সেই সাথে তার কপালে গুড়ি গুড়ি বৃষ্টির ফোঁটার ন্যায় ঘামের আধিক্য হয় কেন? যেমনটা নীলিমার হয়েছিল। মুহূর্তে ব্যথার প্রচণ্ডতায় তার বাকশক্তিটুকু স্তব্ধ হয়ে যায়। ঘেমে শরীরের কাপড় সব ভিজে যায়। কপালের ঘামগুলো নাক বেয়ে গাল বেয়ে পড়তে থাকে। জিহ্বাটা যেন পুরোটাই বেরিয়ে আসতে চায়। কলিজাটা সহ যেন ছিঁড়ে আসতে চায়। অনেকে সেন্সলেসও হয়ে যায়। এই ব্যথাটাকে অনেক ডাক্তারই বৃষ্টিহার একসাথে ফ্র্যাকচার হওয়া অর্থাৎ ভেঙে যাওয়ার ব্যথার সাথে তুলনা করেছেন।
তবে এই ব্যথার প্রকৃতি ভয়াবহতা কেবল সেই মা ছাড়া পৃথিবীর দ্বিতীয় কারো পক্ষে অনুভব করা, এই হলো ব্যথার অবস্থা। আর ঘামের কারণটা একবার বলেছি যে এটা হয় ভয়ের কারণে। এই বুঝি আমার প্রাণপ্রিয় পাগলটাকে হারিয়ে চিরদিনের জন্য অচেনা পথ ধরলাম। আর বুঝি প্রিয় মানুষটাকে বুকে জড়িয়ে একটু কান্না করার ভাগ্য হবে না। আর বুঝি ওর সাথে দুষ্টু মিষ্টি ঝগড়া করার সুযোগ মিলবে না। আর বুঝি ওর আদুরে ডাকটুকু শুনতে পারবো না। আর মনে হয় ওকে নিজের হাতে রান্না করা খাবারটুকু খাইয়ে দিতে পারবো না। আমার কলিজা ছেঁড়া সন্তানের চাঁদমুখখানি দেখার সৌভাগ্য বুঝি আর হবে না। এসব ভেবে ভেবে প্রচন্ড রকম ভয় ও শঙ্কা ওর কলিজা নিংড়ে কপাল ও শরীর থেকে ঘাম বের করে মুহূর্তে শরীরটাকে ছুপছুপে করে দেয়। এ সময় মেয়েটি তার পাশে এমন কাউকে চায় যে তার কপালের ঘাম মুছে দিয়ে কপালটাতে আলতো করে ঠোঁট ছুঁয়ে ফিসফিস করে বলবে, এই পাগলি, তোমার কিচ্ছু হবে না, আমি তো আছি তোমার পাশে। আজীবন তোমাকে আমার বুকের খাঁচায় বন্দি করে রাখবো, কোথাও হারাতে দেব না। প্রতি রাতে তোমার হাতের খাবার আমার মুখে তুলে নিব। কি, পারবে না আজীবন খাইয়ে দিতে? এই বলে মাথায় হাত বোলাতে থাকবে। আর মেয়েটি দু চোখের পানি ছেড়ে দিয়ে তাতে সম্মতি জানাবে। জানিস হাসান, মাত্র এইটুকুন কেয়ারিং বৃষ্টির হার একসাথে ফ্র্যাকচার হওয়ার চেয়েও অধিক এই ব্যথা মুহূর্তেই ভুলিয়ে দিয়ে অনাগত হাজারো সংখ্যা মুছে দিয়ে অনাবিল এক প্রশান্তি ওর হৃদয়কে সিক্ত করে দেয়। বিশ্বাস কর হাসান, এমন সব মুহূর্তে মেয়েদের চোখে যে অশ্রু দেখা যায়, ওটা অশ্রু নয়, সুখ, যেটা অমৃত। আদিবের কথা শুনে হাসান কিংকর্তব্য বিমূঢ় হয়ে উঠল। তেপান্তর ঘুরেও কিছু বলার মতো ভাষা খুঁজে পাচ্ছে না। শেষমেশ বলল, আচ্ছা আদিব, অনুভূতির এতটা গভীরে গিয়ে কি করে ভাবতে পারিস? আদিব মৃদু হাসল। হাসানের কাঁধে হাত রেখে বলল, তোর প্রশ্নের উত্তর আমার জানা নেই, তবে আমার স্ত্রীকে আমি খুব কাছ থেকে দেখি। ও যখন আনমনে কোনো কাজ করে আমি ওকে পরখ করি। যখন বাচ্চাকে নিয়ে হন্তদন্ত হয়ে ছুটে বেড়াই, ওকে সামলাতে পাগলপ্রায় হয়ে যায়, আমি ওর প্রতিক্রিয়া দেখি। কখনো অকারণে ওর ওপর রাগ করে ফেললে আমি ওর ধৈর্যের সুদৃঢ় প্রাচীর দেখি। সারাদিনের ক্লান্তি নিয়ে বাচ্চাকে ঘুম পাড়িয়ে যখন চোখ বুজে শ্বাস নেয়, আমি তখন ওর প্রতিটি শ্বাস প্রশ্বাসের গভীরতা মাপি। এভাবেই ওর প্রতিটি অভিব্যক্তিকে হৃদয় দিয়ে অনুভব করার চেষ্টা করি। আবার মাঝে মাঝে ওর স্থানে নিজেকে কল্পনা করে বেশ হাঁপিয়ে উঠি। ভাবি, এত সব কি করে পারে এরা? কোনো সদুত্তর পাই না। তখন অজান্তেই শ্রদ্ধা আর কৃতজ্ঞতায় মাথা নুয়ে আসে, ভালোবাসার অশ্রুতে চোখ ভিজে আসে। হাসান যেন কিছু সময়ের জন্য কোনো দূর অজানায় কল্পনার জগতে হারিয়ে গেল, যেখানে অবিচার তো দূরে থাক, সদাচারের প্রতিযোগিতা হয়। হাসানের ভাবনায় ছেদ ফেলে আবির পুনরায় বলল, আমার স্ত্রী যখন প্রথমবার অন্তঃসত্ত্বা হয়, তখন একদিন ওর বড় বোনের সাথে ফোনে কথা বলছিল। তখন ওপাশ থেকে আসা একটি কথা আমাকে ছুঁয়ে গেল। কথাটি ছিল, প্রতিটি মেয়ের এই বিশেষ অবস্থাটি স্বামীদের নিজ চোখে দেখা জরুরি। এটি একটি সাবলীল কথা, কিন্তু কত বিস্তর তার ব্যাখ্যা। কথাটি শোনা মাত্রই ভাবনার সীমাহীন জগতে হারিয়ে গিয়েছিলাম। এরপর ভাবলাম, সত্যি, নিজ চোখে সবকিছু দেখলে হৃদয়হীন স্বামীও স্ত্রীর প্রতি কিছুটা হলেও সদয় না হয়ে পারবে না। আচ্ছা, একজন মায়ের তখন তাহলে কেমন অনুভূতি হয়? অভ্যন্তরীণ ব্যাপক পরিবর্তনের প্রভাবে তার অস্থিরতার মাত্রা ঠিক কতটা গভীর হয়? অনাগত শঙ্কায় তার গভীরে কতটুকু ভয়ের সঞ্চার হয়? জানতে খুব ইচ্ছা হয়, খুব ইচ্ছা হয়, খুব। জানি কোনো স্বামীর পক্ষেই এটা আজ করা সম্ভব নয়, কিন্তু এই পুরোটা সময় যদি স্বামী তার পাশে থাকে, তাহলে কিছুটা হলেও অনুধাবন করতে পারবে। সেটা যদি সম্ভব না হয়, অন্তত প্রতিটি মা যখন শেষ সময়ে পর্দার আড়ালে এক টুকরো চাঁদের আশায় নিজেকে উৎসর্গ করতে উদ্যত হয়, তখনকার সেই আর্তচিৎকার আর কলিজা ছেঁড়া আর্তনাদ প্রতিটা স্বামী যদি নিজ কানে শুনতে পেত, তাহলে জীবন বাকি থাকতে তার স্ত্রীর প্রতি জুলুম তো দূরে থাক, আর দৃষ্টিও দিত না। আমি প্রায়ই একটা অলীক স্বপ্ন দেখি, দেশের সর্বত্র যদি এই সময়ে
স্বামীদের পাশে থাকার নিয়মটি বাধ্যতামূলক করা যেত, আর সকলে এটাকে যথাযথ গুরুত্ব দিত, তাহলে নারী সত্তা নতুন করে বাঁচতে শিখত। সুখের রাজ্যে নিজের রানী হয়ে স্বামীকে মহারাজের মুকুট পরাতো। ভাইজান, মালা নিবেন? এক পথশিশুর ডাক শুনে আদিব কথা থামালো। হাসান বলল, কিসের মালা এটা? শিশুটি হাতের মালাগুলো উঁচিয়ে ধরে টানাটানা স্বরে বলল, এইগুলা হইল বকুল মালা, বকুল ফুলের মালা। আদিব পকেট থেকে 100 টাকার একটা নোট বের করে বলল, সোনামণি, 2টা দাও তো আমাকে। ও 2টা মালা আদিবের হাতে দিয়ে বলল, মিয়া ভাই, ভাঙতি নাই। ভাঙতি লাগবে না, রেখে দাও। বাকিটা দিয়ে লাভ ক্যান্ডি খেয়ে নিও। শিশুটি যা একটা হাসি দিল না, যেন আসমানে চাঁদ পেয়ে গেছে। কিছু মানুষ অনেক অল্পতেই আকাশ কুসুম সুখ পায়। আচ্ছা, সুখ এত সস্তা কেন? আবার সস্তায় যদি হবে, তাহলে কোটি টাকা দিয়েও তাকে ছোঁয়া যায় না কেন? আদি প্রশ্নগুলো বাতাসে ছড়িয়ে একটি মালা হাসানের হাতে দিয়ে বলল, এটা আজ ভাবির খোপায় পরে দিবি। কি দিবি তো? আজ যদি খোপা না বাঁধে, একদিন না হয় নিজ হাতে খোপাটাও বেঁধে দিলি। যাহ, এসব পারবো না। আদিব পকেট থেকে একটা লাভ ক্যান্ডি বের করে হাতে ধরিয়ে দিয়ে বলল, নে, এটা খেতে খেতে চেষ্টা করবি, দেখবি পেরে গেছিস। লাভ ক্যান্ডিটি হাতে নিয়ে হাসান হাসল, মুচকি হাসি। এতক্ষণ ধরে শোনার জন্য অনেক ধন্যবাদ।